আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা এবং তরুণ উদ্যোক্তা ভাইয়েরা। আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি, সবাইকে জানাচ্ছি অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, যে বিষয়টি নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মরিচের অ্যানথ্রাকনোজ রোগ। এই যে রোগটি, এটি একটি ছত্রাকজনিত রোগ, অর্থাৎ ছত্রাকের আক্রমণের কারণে এই রোগ হয়ে থাকে। আপনারা দেখছেন দুটি ছত্রাকের নাম লিখে রেখেছি আমি এখানে। একটি হচ্ছে কলেটোট্রিকাম অ্যাবসিসি, আর একটি হচ্ছে কলেটোট্রিকাম কোলিওস্প্রোইডিস। এই যে দুই প্রকার ছত্রাক, এই সাধারণত দুই প্রকার ছত্রাকের আক্রমণের কারণে এই অ্যানথ্রাকনোজ রোগটা হয়ে থাকে। অনেকে হয়তো এই টার্মটা নাও জানতে পারেন যে নোজ যে রোগটা, এটা আবার কোনটা। তো আমরা এর লক্ষণটা চলে আসলে আপনারা বুঝতে পারবেন। এটি মূলত হলো, আমরা যাকে সহজ বাংলায় আমাদের বাংলার কৃষকেরা পচা রোগ বলে। পচা রোগ তো অনেক প্রকার আছে, তার মধ্যে এক প্রকার হচ্ছে অ্যানথ্রাকনোজ। তো সেটা যখন আমরা রোগের লক্ষণটিতে যাব, আপনারা পরিষ্কার বুঝতে পারবেন লক্ষণটি জেনে, যে কি দেখে বুঝবেন আপনারা যেটি অ্যানথ্রাকনোজ রোগের আক্রমণ হয়েছে। তার আগে আমি একটু এর কারণের কিছু ব্যাখ্যায় চলে আসি, যে এর জন্য কিছু অনুকূল আবহাওয়া পরিবেশের ব্যাপার আছে। যে অনুকূল পরিবেশ হলেই তখন এই রোগের যে আক্রমণ হয়, সেই অনুকূল পরিবেশটা কি কি বা কেমন পরিবেশ সেটা হতে পারে। যেমন ধরুন, এখন বর্ষাকালের মৌসুম চলছে। এই বর্তমান সময় যে সময়টা চলছে, এ সময় যে জিনিসটা বেশি দেখা যায়, যে বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকে। দেখা যায় প্রায় ৮০% কাছাকাছি বা এরকম কম বেশি আর্দ্রতা থেকে থাকে, এবং তাপমাত্রাও মোটামুটি বেশ ভালোই। মানে বৃষ্টি হলেও তাপমাত্রা দেখা যাবে যে ভারতে 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু থাকে সাধারণত। এই যে একটু উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতা, দুটোই কিন্তু একটু উচ্চ। এই আবহাওয়াটা মূলত হচ্ছে এই ছত্রাকের আক্রমণের জন্য একটি উপযুক্ত পরিবেশ। এই পরিবেশে ছত্রাক সহজে বংশ বিস্তার করতে পারে। আর পাশাপাশি কিছু বিষয় তো থাকছেই, যেমন অতিরিক্ত যদি নাইট্রোজেন ব্যবহার করা হয়, তাহলে যে অতিরিক্ত নাইট্রোজেন যেটা আমরা ইউরিয়া থেকে পাই, এই ইউরিয়া সার যদি আমরা অতিরিক্ত ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো ছত্রাকজনিত রোগ বা পোকের আক্রমণের সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং এর পাশাপাশি যদি আমরা সঠিক সময় যদি আগাছা পরিষ্কার না করি, আগাছা হচ্ছে যে কোনো রোগ এবং পোকার আধার। যে কোনো ধরনের বালাই নিজেই একটা বালাই আগাছা, তার পাশাপাশি অন্যান্য যে কোনো রোগ যাতে দ্রুত আক্রমণ করে সে ব্যাপারে মুখ্য ভূমিকা রাখে কিন্তু এই আগাছা। তো কারণগুলো আমরা এবং পরিবেশের যেই অবস্থাটা, বিভিন্ন বিষয়ে তারতম্য, সেটা আমরা জানলাম। এবার আমরা দেখি আসেন, যে কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের মরিচের এই অ্যানথ্রাকনোজ রোগ হয়েছে। কয়েকটি জায়গায় আমি আক্রমণ সম্পর্কে বলছি। যেমন ধরুন, আমরা যদি মরিচ গাছের কথা চিন্তা করি, তাহলে এই যে মরিচ গাছের বিভিন্ন শাখা প্রশাখা আছে, এখানে আমরা এক প্রকার আক্রমণ দেখতে পারবো। কি দেখা যাবে, যে ধরেন এই যে কিছু অংশ, শাখার কিছু অংশ, এইটুক জায়গা জুড়ে দেখা যাবে যে কোনো কারণে যে কালো বা বাদামি বর্ণ ধারণ করেছে। প্রথমে পানি ভেজা দাগ দেখা যাবে, পানি ভেজা বাদামি দাগ। সেটি একটু হালকা বাদামি হতে পারে, একটু গাঢ় হতে পারে, বা উজ্জ্বল হলুদ। এই পানি ভেজা বাদামি দাগটা আবার আস্তে আস্তে বাদামি, এবং বাদামি থেকে পরে একদম কালো রং ধারণ করবে। দেখা যাচ্ছে এরকম একটা গাছের ডালের অংশ এরকম পুরো কালো রং ধারণ করবে। এই অংশটা শুরু থেকে এরকম লক্ষণ দেখা যাবে। আবার পাতায় লক্ষণ দেখা যেতে পারে কিরকম, যে পাতার, যদি আমরা একটা আলাদা পাতা এরকম হিসাব করি, দেখা যাবে যে এই পাতার কোনো জায়গায় এরকম ডিম্বাকৃতি হতে পারে বা গোলাকৃতি হতে পারে। এরকম ভাবে, একই ভাবে এরকম প্রথমে পানি ভেজা বাদামি দাগ, তারপরে কালো বা বাদামি, এইভাবে ধাপে ধাপে পানি ভেজা বাদামি দাগ থেকে বাদামি, তারপর কালো। এই একই রকমই কালার চেঞ্জটা মনে হবে। পাতার ক্ষেত্রে এ ধরনের আক্রমণ খেয়াল করা যায়। ডালের ক্ষেত্রে হলে হয় কি, উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে শুকিয়ে আসে, এসে একটা সময় গাছটা মারা যায়, যেটা যে সিমটমটাকে আমরা বলি ডাইব্যাক সিমটম, মানে পিছনের দিকে আস্তে আস্তে মরতে মরতে আসা, সেটা। আচ্ছা, ফলে আক্রমণ হয়। ফলে আক্রমণ হলে মরিচ ফল যখন এরকম ঝুলে থাকে, তখন ছোট ফল, কচি ফল বা এই গুটি ফল যেগুলো থাকে, সেগুলোতেও কিন্তু এরকম ছোট ফলেও কিন্তু আক্রমণ করে। এরকম দেখা যায় এরকম ডেবে আছে, গাছের বিভিন্ন অংশে দেখা যায় এরকম ডেবে থাকা দেখা যায়। সেটা এরকম ডিম্বাকৃতি, গোলাকৃতি এরকম হতে পারে। মনে হবে যে ডেবে আছে, ডেবে থাকে। এবং এই
যে কালারটা, এটা দেখা যাবে যেরকম কালো রং ধারণ করেছে। তার আগে পানি ভেজা দাগ বা বাদামি দাগ, এই বাদামি থেকে কালো, প্রথমে পানি ভেজা, ওই অন্যগুলোর মতো একই রকম ভাবেই আসবে। এইভাবে কিন্তু ফলেও আক্রমণ করে থাকে। সুতরাং এই রোগের আক্রমণটা আমরা যে লক্ষণটা সেটা আমরা ফলেও পাবো, আমরা গাছের ডালেও পাবো, আবার পাতাতেও পাবো। এই যে কয়েকটি লক্ষণ আমি বললাম, এই লক্ষণগুলো দেখে আমরা নিশ্চিত হতে পারবো যে মরিচ অ্যানথ্রাক্স যে রোগটা সেটা দ্বারা আক্রান্ত হয়েছে। এখন আসেন আমরা জানার চেষ্টা করি যে এর প্রতিরোধের উপায় কি, বা আমরা কি ধরনের উপায় অবলম্বন করলে এই রোগ সাধারণত সহজে আক্রমণ করতে পারে না। সেজন্য কিছু বিষয় খেয়াল রাখতে হয়। যেমন প্রথম যখন আমরা গাছ লাগাই তখন যেন আমরা বীজ শোধন করে লাগাই, এটা একটা জরুরি বিষয় আমাদের জন্য। দ্বিতীয়ত, মাটি শোধন করা প্রয়োজন। জমি তৈরি করার সময় আমরা মাটি শোধন করে নিব। যে প্রসিডিউর গুলো আছে আমি ইতিপূর্বে অনেকবার বলেছি কিভাবে মাটি শোধন করবেন আপনারা, সেইভাবে আমরা মাটি শোধন করে নিব। প্লাস ট্রাইকোডার্মা প্রয়োগ করব আমরা মাটি। এই যে ট্রাইকোডার্মা একটি ভাইরাস, প্রাকৃতিক উপকারী ভাইরাস, এটা বাজারে কিনতে পাওয়া যায় পাউডারটা। ট্রাইকোডার্মাটা কিভাবে প্রয়োগ করতে হয় সেটা নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তো এইটা যদি প্রয়োগ করি আমরা, তাহলে সহজে কিন্তু কোনো ছত্রাকই আক্রমণ করতে পারবে না। এইটা আমরা গ্রহণ করার চেষ্টা করব, এই পদক্ষেপটা নেওয়ার চেষ্টা করব। শুরুতেই আমরা একটি গুরুত্বপূর্ণ কাজ করব, সেটা হচ্ছে যে আগাছা নিয়ন্ত্রণে রাখতে হবে সবসময়। নিয়মিত আগাছা নিয়ন্ত্রণ রাখতে হবে। তার পাশাপাশি যেমন পোকা এবং ছত্রাক, যে কোন ধরনের পোকা এবং ছত্রাক যাতে সহজে আক্রমণ করতে না পারে, সেজন্য আমরা জৈব বালাইনাশক ব্যবহার করতে পারি, অথবা নিয়মিতভাবে কীটনাশক এবং ছত্রাকনাশক, যে ধরনের কীটনাশক এবং ছত্রাকনাশক যেগুলো রোগ বা পোকা প্রতিরোধ করার জন্য ব্যবহৃত হয়, সেগুলো আমরা ব্যবহার করি। যেমন প্রতিরোধী ছত্রাকনাশক বলতে আমরা একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক বা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক। এই যে যেই ছত্রাকনাশক গুলো, এগুলো হলো প্রতিরোধী গুণ সম্পন্ন। আবার কীটনাশকের মধ্যেও অনেকগুলো প্রতিরোধী কীটনাশক রয়েছে, যেমন ধরুন ইমিডাক্লোপ্রিড, এরকম আরো অনেক ধরনের আছে। এই ধরনের কীটনাশক এবং ছত্রাকনাশক এগুলো আমরা 7 থেকে 10 দিন পর পর নিয়মিত স্প্রে করতে হবে। এটা নিয়মিত আগে থেকে স্প্রে করতে হবে 7 থেকে 10 দিন পর পর, যাতে করে সহজে কোনো ছত্রাক বা কোনো পোকা আক্রমণ করতে না পারে। এই ব্যবস্থাগুলো আমরা নিলে মোটামুটি এটি প্রতিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে, সহজে আক্রমণ করতে পারবে না। আর যদি আক্রমণ করেই ফেলে, আপনার জমিতে যদি এই রোগের আক্রমণ হয়েই থাকে, আমি নিশ্চিত যে বর্ষা সিজনে আপনাদের সবার জমিতেই কম বেশি এই রোগের আক্রমণ হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা প্রতিকারের জন্য কি করবেন, প্রতিকারের জন্য কি কি ব্যবস্থা আপনারা নেবেন? সবার আগে যে কাজটা আপনাদের করতে হবে, যে আক্রান্ত অংশ কেটে দূরে কোথাও ফেলে দিতে হবে। অর্থাৎ এই যে যেই জীবাণু সম্বলিত যে অংশটা আক্রমণ হয়েছে বা লক্ষণ দেখতে পাচ্ছেন, সেটি গাছ থেকে পুরোপুরি কেটে ফেলে ডাল সহ দূরে কোথাও নিয়ে মাটিতে পুঁতে দিতে হবে, যাতে করে ওখান থেকে আর পরবর্তী রোগ ছড়াতে না পারে। আর এখন ইমার্জেন্সি আপনার ঠেকাতে গেলে অবশ্যই রাসায়নিক ব্যবস্থা নিতে হবে। আর সবসময় একটু খেয়াল রাখবেন যে মরিচ গাছ লাগানোর সময় একটু হালকা করে লাগাবেন, নির্দিষ্ট দূরত্ব রেখে লাগাবেন। সেক্ষেত্রে কিন্তু রোগের আক্রমণটা কম হয়, আবার পরবর্তীতে সেটা প্রতিরোধ বা প্রতিকার করার জন্য ব্যবস্থা নেওয়াটা খুব সহজ হয়। সেভাবে আপনারা কি কি ব্যবহার করতে পারেন? যেমন ধরুন মেনকোজেব প্লাস কার্বেন্ডাজিম, এটার মিশ্রণে যে ছত্রাকনাশক গুলো রয়েছে সেগুলো আপনারা 3 গ্রাম পার লিটার এই মাত্রায়। যদি শুধু মেনকোজেব ব্যবহার করেন তাহলে সেটাও দিবেন আপনারা 3 গ্রাম পার লিটার এই মাত্রায়, বা 2.5 গ্রাম পার লিটার দিলেও হবে, 2.5 থেকে 3 গ্রাম পার লিটার। কার্বেন্ডাজিম যদি শুধু ব্যবহার করেন আপনারা, তাহলে সেক্ষেত্রে 2 গ্রাম পার লিটার। অথবা আপনারা প্রতিকার এবং দীর্ঘস্থায়ী প্রতিরোধের জন্য শুধুমাত্র মেনকোজেব গ্রুপ আলাদা হবে 2.5 থেকে 3 গ্রাম পার লিটার, এবং কার্বেন্ডাজিম গ্রুপ আলাদা হবে 2 গ্রাম পার লিটার। এইভাবে দুইটা একসাথে আপনারা
মিক্স করে আলাদাভাবে ব্যবহার করতে পারেন। অথবা আপনারা একটু হায়ার ছত্রাকনাশক যেমন অ্যাজোক্সিস্ট্রোবিন, কারণ একই গ্রুপ বারবার ব্যবহার করা ঠিক না, ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন গ্রুপ ব্যবহার করতে হয়, প্লাস ডাইফেনোকোনাজোল। এই গ্রুপের অনেক ছত্রাকনাশক রয়েছে বাজারে, আপনারা জানেন। এই দুটা গ্রুপের সমন্বয়ে যদি আপনার মনে হয় যে আক্রমণের মাত্রা একটু বেশি, সেক্ষেত্রে আপনারা এই দুটা গ্রুপের সমন্বয়ে যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সেটার মাত্রা অবশ্যই কোম্পানি ভেদে ভিন্ন হতে পারে, কারণ কম্বিনেশন কম বেশি থাকতে পারে। এজন্য আপনারা অবশ্যই সেই যে লেবেলটা থাকবে, অর্থাৎ ছত্রাকনাশকের যেই মোড়ক বা বোতলের যে লেবেল থাকবে, সেখানে যে নির্দেশিত মাত্রা থাকবে সেই মাত্রা অনুযায়ী আপনারা সেটি প্রয়োগ করবেন। অথবা আপনারা প্রপিকোনাজোল গ্রুপের যে কোনো ছত্রাকনাশক, সেটা আপনারা রোগের তীব্রতা ভেদে 1/2 থেকে 1 মিলি পার লিটার এই মাত্রায় আপনারা ব্যবহার করতে পারেন। এই রাসায়নিক ব্যবস্থাগুলো আপনারা নিলে তখন এই রোগটাকে আপনারা দূর করতে পারবেন। তবে অবশ্যই প্রথমে যেটা করবেন যে আক্রান্ত অংশটা আগে কেটে দূরে ফেলে দিবেন। তারপরে ওই যে আক্রান্ত গাছ, সেই গাছ সহ চারপাশের কিছু গাছে আপনারা এই ছত্রাকনাশকগুলো ভালো করে দিয়ে দিবেন। তাহলেই এই রোগটা থেকে আপনারা প্রতিকার পাবেন। ধন্যবাদ প্রিয় বন্ধুরা। আমি আশা করি আমি হয়তো বোঝাতে পেরেছি। তারপরে যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আর আমার চ্যানেলের সঙ্গে থাকতে গেলে নিয়মিত এই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাই আজকের মতো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।